প্রথমে জানিয়ে দিব যেসব কারণে ভোটে হারবে বিএনপি, তারেক রহমানের স্বপ্ন ভেঙে চুরমার, ক্ষমতায় জামায়াত। এরপর থাকছে জামায়াতের সঙ্গে জোট নিয়ে এবার নতুন তথ্য দিলেন ইসলামী আন্দোলনের প্রার্থী, জোটে ফিরতে মরিয়া চরমোনাই পীর। এবং সবশেষে দেখবেন যে কারণে গোপনে নির্বাচন পেছানোর পায়তারা করছেন ড ইউনূস, চাঞ্চল্যকর তথ্য ফাঁস। হঠাৎ করেই কি পাল্টে যাচ্ছে রাজনীতির সব হিসাব নিকাশ? মাত্র এক মাসের ব্যবধানে ভোটের মাঠের চিত্রটা এমন ড্রামাটিক্যালি বদলে যাবে তা খোদ বিএনপির শীর্ষ নেতারাও হয়তো কল্পনা করতে পারেননি। মার্কিন একটি সংস্থার গোপন জরিপ ফাঁস হতে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক পাড়ায়। যে বিএনপি এতদিন ভাবছিল মাঠ তাদের একচ্ছত্র দখলে, ফাঁকা মাঠে গোল দেয়া কেবল সময়ের ব্যাপার, সেই বিএনপির পায়ের নিচ থেকে মাঠে কি তবে সরে যাচ্ছে তারেক রহমানের বেশ কিছু ভুল সিদ্ধান্ত, তৃণমূল নেতাকর্মীদের বেপরোয়া আচরণ আর জামায়াত ইসলামীর অভাবনীয় উত্থান? সব মিলিয়ে আগামী নির্বাচনে কি তবে ভরাডুবির দিকে এগোচ্ছে দেশের অন্যতম বড় এ দলটি? কেন একজন ভিক্ষুককে পিটিয়ে হাসপাতালে পাঠালো যুব দলের নেতারা? কেনই বা জামায়াত নেতার মায়ের ভ্যানিটি ব্যাগ ছিনতাই করতে হলো ধানের শীষের কর্মীদের? আর সবচাইতে বড় প্রশ্ন, তারেক রহমান কি সত্যি আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখার কোনো গোপন ডিল বা সমঝোতায় গিয়েছেন? আজকের ভিডিওতে আমরা প্রমাণসহ বিশ্লেষণ করব সেই 5টি কারণ যার জন্য আগামী নির্বাচনে বিএনপির স্বপ্নভঙ্গ হতে পারে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এটা পুরনো প্রবাদ, কিন্তু বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে এই প্রবাদ কি যেন নতুন করে ভয়ঙ্কর রূপ নিচ্ছে বিএনপির জন্য। গত মাসে একটি মার্কিন সংস্থার জরিপে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে দেখা যাচ্ছে আগামী নির্বাচনে 30% ভোটার বিএনপিকে সমর্থন দিলেও ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে জামায়াতে ইসলামী, যাদের সমর্থন 26%, ব্যবধান মাত্র 4%। অথচ কয়েক মাস আগেও ভাবা হচ্ছিল বিএনপির ধারের কাছেও কেউ নেই, কিন্তু সময় যত গড়াচ্ছে ততই বিএনপির ভোট ব্যাংক ভেঙে চুরমার হচ্ছে। এই পতনের পেছনে সুনির্দিষ্ট কিছু কারণ উঠে এসেছে যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। প্রথম এবং সবচাইতে বিতর্কিত কারণটি হল তারেক রহমানের আওয়ামী প্রীতি বা সফট কর্নার। সাধারণ জনগণ যখন আওয়ামী লীগের গত 15 বছরের দুঃশাসন, ঘুম, খুন এবং আয়নাঘরে নির্যাতনের বিচার চাইছে, ঠিক সেই মুহূর্তে তারেক রহমানের অবস্থান মানুষকে ধোঁয়াশায় ফেলে দিয়েছে। তারেক রহমান মনে করছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত নয়। তার যুক্তি হল, আজ যদি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয় তবে ভবিষ্যতে তার দলও নিষিদ্ধ হতে পারে। অর্থাৎ তিনি এখনও আওয়ামী লীগকে একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে গণ্য করছেন। কিন্তু অ্যাক্টিভিস্ট এবং রাজনৈতিক বিশ্লেষকরা যেমন পিনাকি ভট্টাচার্য বিষয়টিকে দেখছেন ভিন্নভাবে। তাদের মতে তারেক রহমানের এই আওয়ামী বাঁচাও নীতি আসলে তার নিজের ভয় থেকে তৈরি। তিনি ভয় পাচ্ছেন আওয়ামী লীগ যা করেছে, ক্ষমতায় গেলে বিএনপিও হয়তো সেই একই পথে হাঁটবে, আর সেই পথ যাতে ভবিষ্যতে তাদের জন্য কাঁটা হয়ে না দাঁড়ায়, তাই তিনি ফ্যাসিবাদের সংজ্ঞাকে হালকা করতে চাইছেন। জনগণের মনে প্রশ্ন জাগছে, গত 15 বছরে দেশের সম্পদ লুটপাট, হাজার হাজার কোটি টাকা পাচার আর সীমান্তে ফেলানির লাশ, এসব কি রাজনীতির অংশ? তারেক রহমান কি তবে ভারতের সাথে কোনো গোপন বোঝাপড়ায় এসেছেন, যে বোঝাপড়ার শর্তই হল আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করা? মির্জা ফখরুল যখন বলেন আওয়ামী লীগ মাঠে না থাকলে গণতান্ত্রিক পরিবেশ থাকে না, তখনও সাধারণ মানুষের মনে সন্দেহ দানা বাঁধতে থাকে। মানুষ ভাবছে বিএনপি কি তবে ক্ষমতায় এসে সেই পুরনো লুটপাটের তন্ত্রই কায়েম করবে, নাকি সত্যিকারের কোনো পরিবর্তন আসবে? এই দোদল্যমানতা বিএনপির বিশাল একটি ভোট ব্যাংককে জামায়াতের দিকেই ঠেলে দিচ্ছে। দ্বিতীয় কারণটি হল মাঠ পর্যায়ে নেতাকর্মীদের অসহিষ্ণুতা এবং বর্বরতা। চুয়াডাঙ্গার একটি ঘটনা গোটা দেশের বিবেককে নাড়া দিয়েছে। দাড়িপাল্লা প্রতীকের পক্ষে কথা বলায় একজন বৃদ্ধ ভিক্ষুককে পিটিয়ে রক্তাক্ত করেছে স্থানীয় যুবদলের নেতারা। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নে। আহত ভিক্ষুকের নাম আবু তালেব। তিনি তার ভ্যানে করে ভিক্ষা করতে বেরিয়েছিলেন। তার অপরাধ ছিল তিনি জামায়াতের প্রতীকের পক্ষে কথা বলেছিলেন। চিন্তা করে দেখুন, একটি দল কতটা দেউলিয়া হলে একজন ভিক্ষুককেও প্রতিপক্ষ মনে করে। একজন ভিক্ষুক কাকে ভোট দেবেন বা কার পক্ষে কথা বলবেন সেটা তার একান্ত ব্যক্তিগত ও গণতান্ত্রিক অধিকার, কিন্তু সামান্য মতপার্থক্যের কারণে একজন বয়সজ্যেষ্ঠ মানুষকে এভাবে মারধর করা এবং তার রুজি রোজগারের একমাত্র সম্বল ভ্যান গাড়িটি ভেঙে দেয়া, এটা কি সুস্থ রাজনীতির লক্ষণ? এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের ঘৃণা আছড়ে পড়েছে বিএনপির উপর। মানুষ ভাবছে এখনই যদি এদের এই অবস্থা হয় তবে ক্ষমতায় গেলে এরা সাধারণ মানুষের ওপর কী ধরনের স্টিম রোলার চালাবে।
তৃতীয় কারণটি আরও ভয়ঙ্কর, এটি আর মারধরের পর্যায়ে নেই, গড়িয়েছে হত্যাকাণ্ডে। শেরপুরের শ্রীবর্দিতে জামায়াতে ইসলামী নেতা মাওলানা রেজাউল করিমকে পিটিয়ে হত্যা করেছে বিএনপি ও যুবদলের কর্মীরা। তিনি শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি ছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, সংঘর্ষের এক পর্যায়ে রেজাউল করিম একা হয়ে পড়লে তাকে ঘিরে ধরে বিএনপির কর্মীরা। এরপর ইট দিয়ে তার মাথার পেছনে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়। নির্বাচন আসার আগেই এমন অন্তত ৪৭টি সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে বিএনপি, যা সাধারণ ভোটারদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। একটি গণতান্ত্রিক নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, কিন্তু তা যদি রক্তের হোলি খেলায় পরিণত হয় তবে মানুষ মুখ ফিরিয়ে নেবেই। শেরপুরের এই ঘটনা প্রমাণ করে বিএনপি তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে এখন আর আওয়ামী লীগকে নয়, বরং জামায়াতকে প্রধান শত্রু মনে করছে। আর এই শত্রুতা মেটাতে গিয়ে তারা বেছে নিচ্ছে খুনের পথ। সচেতন সমাজ মনে করছে, যারা নির্বাচিত হওয়ার আগেই মানুষ খুন করতে পারে, আল্লাহ না করুন তারা ক্ষমতায় গেলে দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে। এই ভয় থেকে অনেকেই এখন বিকল্প শক্তির সন্ধান করছেন। চতুর্থ কারণটি হল নারী ভোটারদের প্রতি বিএনপির নেতাকর্মীদের অশোভন আচরণ। আমরা জানি, বাংলাদেশের যে কোনো নির্বাচনে নারী ভোটাররা একটি বিশাল ফ্যাক্টর। গত কয়েকটি বিশ্ববিদ্যালয় নির্বাচনে ছাত্রদল জয় পেলেও এবার চিত্র পাল্টাচ্ছে। নারী ভোটাররা এখন ঝুঁকে পড়ছেন ছাত্র শিবির বা জামায়াতের দিকে। আর এটা ঠেকাতে গিয়ে বিএনপি এমন সব কাণ্ড করছে যা তাদের পায়ে কুড়াল মারার সমান। কুষ্টিয়া ৩ আসনের একটি ঘটনায় জ্বলন্ত প্রমাণ। সেখানে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার মা যখন নারী ভোটারদের কাছে ভোট চাইতে যান, তখন তার উপর চড়াও হয় যুবদলের কর্মীরা। বিশ্বাস করা কঠিন হলেও সত্য, তারেক একজন বয়স্কা নারীর হাত থেকে লিফলেট কেড়ে নেয় এবং তার ভ্যানিটি ব্যাগ পর্যন্ত ছিনতাই করে। এমনকি তার সাথে অত্যন্ত অশালীন আচরণ করা হয়। মুফতি আমির হামজা তার ফেসবুক লাইভে এসে এই অভিযোগ করার পর তোলপাড় শুরু হয়। শুধু কুষ্টিয়া নয়, সিরাজগঞ্জ, হবিগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নারী কর্মীদের প্রচারণায় বাধা দেয়া হচ্ছে, তাদের ভিডিও করে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমাদের দেশের সংস্কৃতিতে মা বোনদের গায়ে হাত তোলা বা তাদের অপমান করাকে অত্যন্ত ঘৃণ্য দৃষ্টিতে দেখা হয়। বিএনপি নেতারা হয়তো ভাবছেন গায়ের জোরে নারীদের থামিয়ে দেবেন, কিন্তু বাস্তবে এতে হিতে বিপরীত হচ্ছে। নারীদের প্রতি এই অসম্মান বিএনপির ভোট ব্যাংকে বড় ধরনের ধস নামাচ্ছে। যে দল নারীদের সম্মান দিতে জানে না, তারা রাষ্ট্র পরিচালনা করে নারীদের নিরাপত্তা দেবে কিভাবে? এই প্রশ্ন এখন ঘরে ঘরে। পঞ্চম এবং সম্ভবত সবচাইতে দৃশ্যমান কারণটি হল চাঁদাবাজি ও দখলদারিত্ব। গত ১৫ বছর ধরে মানুষ আওয়ামী লীগের চাঁদাবাজিতে অতিষ্ঠ ছিল। মানুষ আশা করেছিল পট পরিবর্তনের পর এই সংস্কৃতির পরিবর্তন হবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কেবল কালেক্টরের পরিবর্তন হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়নি। এখন পাড়া, মহল্লা, বাস টার্মিনাল, হাট বাজার সবখানেই বিএনপির নাম ভাঙিয়ে দেদারসের চাঁদাবাজি চলছে। ব্যবসায়ী থেকে শুরু করে রিক্সা চালক, ঠিকাদার থেকে শুরু করে ফুটপাথের দোকানদার কেউই রেহাই পাচ্ছেন না। কোথাও দোকান খুলতে হলে চাঁদা দিতে হচ্ছে, কোথাও গাড়ি চালাতে হলে স্লিপ নিতে হচ্ছে। এই যে অরাজকতা, এটা সাধারণ মানুষকে হতাশ করেছে।